আসসালামু আলাইকুম। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চাঁদের অমাবস্যা, লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। এই যে প্রচ্ছদটি যেটি দেখা যাচ্ছে এটি কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ নিজের হাতে এই প্রচ্ছদটি আঁকা। 1964 সালে বইটি প্রথম প্রকাশিত হয়। আমার কাছে আরেকটি ভার্সন আছে নতুন, যেটি এখন সূর্যোদয় প্রকাশন এভাবে চমৎকার করে বের করছে। তো এই বইটি একটি মনস্তাত্ত্বিক বই আর কি। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বইটি লেখা, এবং বইটি লিখেছেন লেখক ফ্রান্সের আল্পস পর্বতমালার ক্ষুদ্র একটি গ্রামে বসে। ওখানে বসে উনি এই চমৎকার বইটি লেখেন। তো বইটি যখন আপনি পড়তে যাবেন, বইটি যেহেতু মনস্তাত্ত্বিক বই, পড়তে গেলে মনে হবে যে এটা একটা ছোটো গল্পের মতো, ছোট একটা কাহিনী, বাট সেই কাহিনীকে টানতে 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 অনেক বড় করে একটি উপন্যাস হয়ে গেছে। তো যেহেতু ওই যে বললাম মনস্তাত্ত্বিক একটি বই, আমাদের মনস্তাত্ত্বিক বইতে কী হয়, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা যদি আমরা মনে করার চেষ্টা করি, যেটা আছে যে মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই। মানে একটা মানুষের যখন মনের মধ্যে একটা অশান্তি অস্থিরতা কাজ করে, তখন একই কথা বারবার ঘুরে ফিরে আসে। তো এরকম এই মনস্তাত্ত্বিক যে জিনিসগুলো, যে মনের সাথে মনের যুদ্ধ, দ্বিধাদ্বন্দ্ব, একই জিনিস নিয়ে বারবার ঘুরে ফিরে সে চিন্তা করছে, একবার পজিটিভ কিছু ভাবছে, একবার নেগেটিভ কিছু ভাবছে, এই ভাবনাগুলো বারবার একই জিনিস ভাবনা, এই ভাবতে ভাবতেই এই জিনিসটাকে অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেজন্য প্রথম দিকে একটু বিরক্ত লাগতে পারে, বাট দিন শেষে দেখবেন যখন পড়াটা শেষ হচ্ছে, চমৎকার একটি মনস্তাত্ত্বিক একটি বই, যেটি একটি চমৎকার বার্তাও বহন করে। তো এ হচ্ছে বইয়ের প্রারম্ভিক যে আলোচনা সেটা বলে নিলাম। আর 100 পাতার একটি বই, বইটি অনেক নামকরা একটি বই, কারণ ওই যে বললাম যে মনস্তাত্ত্বিক যে ইয়েগুলো, এবং এটা ইউরোপীয় ধাঁচের, এটা বাঙালি উপন্যাসগুলোর সাথে আসলে মিলবে না, ওইভাবেই লেখা একটি বই। তো বইটি যদি আপনি ধরতে পারেন তাহলে ভালো লাগবে, আর অন্যথা কিন্তু বিরক্ত লাগতে পারে। তো এবার বইয়ের কাহিনীটা একটু সংক্ষেপে বলি। যে একজন স্কুল মাস্টার, আগেকার সময় কি হতো যে জায়গির থাকতো, অর্থাৎ কোনো একটা দূরের কোনো গ্রামে গিয়ে সেখানে আসলে আগের মতো তো এরকম মেস থাকতো না, বা থাকার জায়গা বাসা ভাড়া পাওয়া যেত না, বা যেটুকু টাকা মাইনে পাওয়া যেত তাতে আসলে সম্ভব হতো না। তখন কি করতো যে কারোর বাসায় কোনো একজন শিক্ষক বা স্টুডেন্ট থাকছে, এবং সেই বাসার লোকজনকে লেখাপড়া করাচ্ছে বাচ্চাদেরকে, পাশাপাশি সেখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা হচ্ছে। তো এরকমই একজন শিক্ষকের কথা বলা হচ্ছে। সে একটা গ্রামে গিয়ে সেখানে সম্ভ্রান্ত একটা ফ্যামিলির আশ্রয়ে থাকেন, এবং সেখান থেকে ওই গ্রামেরই একটি স্কুলে শিক্ষকতার চাকরি নেন, সেখানে চাকরি করেন, ওই বাসায় থাকেন, বাসার বাচ্চাদের পড়ান, এবং সেখানে খাওয়া দাওয়া করেন, একটা আশ্রয়ে থাকেন, এবং দিন শেষে বা মাস শেষে যে টাকাটা পান সেটা তার ফ্যামিলি মাকে পাঠান। এইভাবেই সে চমৎকারভাবে চলছিল। সমস্যাটা হয় একটা শীতের রাত। লেখক যেভাবে বলছে যে শীতের রাত, সেদিন রাত্রে পূর্ণিমা ছিল, চাঁদ ছিল, তো কুয়াশাটা তখনও পড়েনি। এরকম একটা অবস্থায় যে শিক্ষক, ওনার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পরে উনি উঠে এসে জাস্ট ওই, যেহেতু গ্রামের বাড়ি, পাশে বাঁশঝাড়, তো উনি বাঁশঝাড়ের দিকে কোনো কারণ ছাড়াই উনি উঠে আসেন। তো তখন উঠে আসার পরে যে চাঁদের যে আলো, সে আলো একটা উলঙ্গ পায়ের উপরে পড়ে, একটা নারী প্রথম উনি বুঝতে পারেন না ঘটনা কি। পরবর্তীতে উনি দেখতে পান যে যে পায়ের উপর পড়ছে এটা একটা যুবতী নারীর, এবং সে মৃত। তো উনি একটু কৌতূহলী হন যে এত রাত্রে, প্রথমে একটু ভয় পেয়ে যান, পরবর্তীতে একটু কাছে যান, তখন দেখা যায় এটা নারী মূর্তি, এবং মৃত নারী মূর্তি। তখন তার চিন্তা হয় যে এটা কে এই সময় তাকে মেরে ফেললো। তো ওই অবস্থায় উনি যে বাড়িতে আশ্রয়ে থাকেন, ওই বাড়ির যে ছোট কর্তা কাদের, তো দেখা যায় সে চলে যাচ্ছে, তখন সে কাদেরকে চিনতে পারে। তো এইভাবে ওই রাতটা চলে যায়, এবং সে এটা চেপে থাকে। পরবর্তী দিন কাদেরই তার কাছে আসে এবং এসে বলে যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটা কি, যে ওই মেয়ের সাথে কাদের যা কী সম্পর্ক সেটা কাদের ব্যাখ্যা করেন না, বাট একটা পর্যায়ে যেটা হয় যে যখন এই শিক্ষক ওখানে রাত্রে ওঠে, তো ওইটা দেখতে পেয়ে ওই যুবতী নারী চিৎকার করতে যায়, তখনও গলা চেপে ধরে। তো যত চিৎকার করে ততই গলা চেপে ধরে, এক পর্যায়ে সে মারা যায়। তখন আসলে এটা একটা দুর্ঘটনা, মারা গেছে, এখন কিছু করার নেই, তুমি আমাকে একটু হেল্প করো, পাশেই নদী, আমরা নদীতে ওকে ভাসিয়ে দেবো। তো পরের দিন কোনো কারণ ছাড়া, মানে সে বুঝতে পারে না, কিন্তু নিজের ইয়েতে বুঝার বা কোনো বিবেচনা ছাড়াই সে তার সঙ্গ দেয় কাদেরের, এবং হেল্প করে নদীতে ভাসিয়ে দিতে। এই যে ভাসিয়ে যে দিল, দেওয়ার পরবর্তী দিন ওই স্টিমার নিয়ে, ট্রলার নিয়ে যারা যাচ্ছিল, তারা ওই লাশটাকে ভেসে যাওয়ার আগেই দেখে ফেলে, মানে দূরে যাওয়ার আগেই দেখে ফেলে, এবং এই নিয়ে অনেক কানাকানি হয়। সে পরের দিন স্কুলে যায়, স্কুলে গিয়ে তখন শোনে যে এরকম লাশ ভেসে উঠছে। তো ও তো সব কাহিনী জানে, হ্যাঁ। তো এইটা শোনার পরে ওর মনের মধ্যে যে ভাবনার উদয় হয়, মনের সাথে তখন মনের একটা যুদ্ধ তৈরি হয় এইটা নিয়ে, যে এই যে জিনিসটা আমি তো এটা জানি,
এটাকে আমি প্রকাশ করব কি করব না, করব কি করব না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত বইতে এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। এবং সে বলতে যায়, কাদের যখন বুঝতে পারে বলে ফেলবে, তখন কাদের বলে যে সেখানে কিন্তু তুমি আর আমি ছাড়া কেউ ছিল না, আমি যে খুন করছি এর কোনো মানে নেই, তুমিও তো খুন করতে পারবে, এবং আমি যেহেতু প্রভাবশালী আমার কথাই সবাই বিশ্বাস করবে। তো সেটাও চিন্তা করে। তারপরে আবার তাকে বোঝাই যে এই যে নারীটা যে মারা গেছে, তুমি কি নারীকে কোথাও দেখেছো? তো বলছে না, দেখিনি। তাহলে তুমি যাকে দেখোনি তার প্রতি তুমি এত মমতাবোধ কেন দেখাচ্ছ? কিন্তু তুমি যদি এটা পুলিশকে জানাও বা বলো, তাহলে কি জানো যে আমার ফাঁসি হবে। তো যে নারীকে তুমি চেনোই না, তুমি তার জন্য একটা কথা বলে তুমি আমাকে ফাঁসির ব্যবস্থা করবা কী জন্য? তো তখনও মনের সাথে যুদ্ধ করে, তাহলে আমার কী করা উচিত? সত্যটা কি গোপন রাখা উচিত নাকি বলা উচিত? আবার তখন চিন্তা করে যে একটা নারী, তাই বলে কি তার জীবনটা এবার অর্থহীনভাবে সে মারা গেল, তার কি এই মৃত্যুর জন্য কেউ দায়ী হবে না, বা এটা কি কোনো মানে বিচার পাবে না, সুবিচার পাবে না? এখানে আর একটা দ্বন্দ্ব তৈরি হয়। আবার চিন্তা করে, আমি যে কয়টা টাকা মাসে পাঠাই, আমার সংসার মা এই টাকাতেই চলে, এখন আমি যদি এটা প্রকাশ করে দিই তাহলে আমার আশ্রয় হারাবে, আর এখানে আশ্রয় হারানো মানে আমার এই স্কুলের চাকরিটাও হারানো, তাহলে আমি বেকার হয়ে যাবে, এখানে থাকতে পারবো না, তখন আমি কি করব? তো এই যে আর একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব টানা পড়েন। আবার ওই যে কাদের ভয় দেখায় যে উল্টা আমি তোমাকে ফাঁসিয়ে দেবো, সব কিছু সে চিন্তা করতে করতে, মনের সাথে যুদ্ধ করতে 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 শেষ পর্যায়ে গিয়ে সে সিদ্ধান্ত নেয় যে ওকে, আমার চাকরি যাই যাক, আমার আশ্রয় হারাবো, কিন্তু আমি সত্যটা প্রকাশ করবো, না হলে মনের কাছে আমি শান্তি পাচ্ছি না। তখন সে বাক্স প্যাটরা গুছায় থানায় যাবে, কারণ তাকে তারা এই বাসায় ঢুকতে দেবে না। ঠিক ওই মুহূর্তে পুলিশ চলে আসে, এসে তাকেই ধরে নিয়ে যায়। এবং এদিক থেকে যেহেতু কাদেরটা প্রভাবশালী ছিল, বোঝায় যে আসলে সেই খুনটা করে এখন পালাচ্ছে। তো বইয়ের শেষটা হয় আসলে এইভাবে যে ইন্সপেক্টর জিজ্ঞাসা করছে যে দারোগা ধরতে আসছিল, তাকে বলছে যে তাকে কীভাবে পেলে, সে কি পালাই যাচ্ছিল? কথা না, সে বাক্স বাক্সটা গুছাইছিল, বাট বাসা থেকে তাকে ধরে নিয়ে আসছি। মানে দিন শেষে এটাই প্রমাণ করা হলো যে ওই শিক্ষকই ওই নারীকে হত্যা করেছে, কিন্তু আসলে ঘটনাটা তেমন ছিল না। তো এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়েই একটি বই। আমার কাছেও প্রথমের দিকে একটু বিরক্ত লেগেছে, কিন্তু যখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়েছি মনে হয়েছে যে না, একটি বই, আর যেহেতু ইউরোপীয় ধাঁচে লেখা তো সেজন্য আমাদের একটু বুঝতে কষ্ট হতেই পারে। তো তারপরে সুযোগ পেলে বইটি পড়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।